সো ALU এর কন্ট্রোল আমাদের কিভাবে হয় সেটা আমরা দেখি। প্রথমে হচ্ছে যে আমাদের ALU-টা কি কি কাজে ইনভলভ থাকে এবং কখন কি ধরনের অপারেশন সে করে সেটার একটা সামারি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে লোড স্টোরের ক্ষেত্রে আমাদের মোস্টলি যে ফাংশনালিটিটা ALU পারফর্ম করে সেটা হচ্ছে অ্যাডিশন। ব্রাঞ্চিং এর সময় যেহেতু আমরা ইকুয়ালিটি চেক করি তখন যেই কাজটা হয় সেটা হচ্ছে সাবট্রাকশন, এবং আর টাইপের ইনস্ট্রাকশন যেহেতু আমার অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে এবং আরও এক্সট্রা অনেক কিছুই হতে পারে। সো এই কারণে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের আর টাইপের যে ফাংশন ফিল্ডটা ছিল একদম 6 বিটের সেটার উপরে। সো আমাদের এখানে ALU এর কন্ট্রোল বিটগুলো কি হবে, কোন কোন ধরনের ফাংশনালিটির জন্য, সেটা কিন্তু এখানে একটা চার্ট আকারে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের চারটাই 0 হয় তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ফাংশনালিটিটাকে এন্ড করতে বলা হয়েছে, ঠিক আছে? সো আমরা যদি দেখি 0001 তখন আমরা বুঝবো অর করতে বলা হয়েছে। 0010 মানে হচ্ছে অ্যাডিশন, 0110 মানে হচ্ছে আমাদের সাবট্রাকশন, এবং এরপর 0111 মানে হচ্ছে সেট অন লেস দেন, যেটা আমরা দেখেছিলাম। এরপর 1100 মানে হচ্ছে নট। তো এটা হচ্ছে আমাদের ALU এর কন্ট্রোল বিটগুলো। এগুলোর সাথে ম্যাচ করে আমাদের এখন আরো অনেকগুলো বিটের সাথে বা ফাংশনালিটির সাথে আমাদের এখন পরিচিত হতে হবে। তো আমরা ধরে নিচ্ছি কি যে আমাদের ALU অফ নামক যেই কন্ট্রোলটা আছে সেইটা হচ্ছে আমার 2 বিটের, ঠিক আছে? তো এই ALU অফটা আমরা কোথায় পাবো? ALU অফটাকে আমরা হচ্ছে নিব এই যে আমাদের অপ কোডটা থাকবে সেই অপ কোড থেকে। অপ কোডের 2টা বিটকে আমরা হচ্ছে ALU অপ আকারে নিব। যে আমার লোড ওয়ার্ডের জন্য যে অপকোডটা ছিল সেখান থেকে 2টা বিট নিয়েছি আমরা 00। তার মানে 00 যদি আমরা দেখি, মানে ALU থেকে যদি আমার 00 যায় তার মানে আমরা বুঝবো আমাদেরকে লোড ওয়ার্ড করতে বলা হয়েছে। এবং লোড ওয়ার্ডের ফাংশনালিটি কি ছিল আমরা দেখে এসেছি, অ্যাডিশন। এবং অ্যাডিশনের সময় ALU কন্ট্রোলের আমার কি কি ইনপুট থাকবে, 0010, ঠিক আছে? সো দিস ইজ হাউ, যে এই চার্টে আপনাকে সবকিছু দেখানো হচ্ছে, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে স্টোর ওয়ার্ডের জন্য আমাদের ALU অফ থেকে কি আসবে, 00 আসবে, এবং এটাতেও যেহেতু অ্যাডিশন করা হচ্ছে সো এখানেও আমার ALU কন্ট্রোল কি পাঠাবে, 0010। আচ্ছা, ব্রাঞ্চ ইকুয়ালিটি চেক করার সময় আমাদের ALU অপকোড হচ্ছে 01। তো 01 এ যেহেতু আমরা সাবট্রাকশন করি, সাবট্রাকশনের জন্য ALU কন্ট্রোল ইউনিটের যে ইনপুটটা আছে 0110 সেটাই যাবে। এরপর হচ্ছে আমার আর টাইপ। আর টাইপের জন্য ALU অফ হিসাবে আমরা পাঠাবো হচ্ছে 10। মানে আমার আর টাইপের যে অপকোড ছিল সেই অপকোড থেকে 2টা বিট হচ্ছে আমরা ALU অপের জন্য চুজ করছি, ঠিক আছে? বা আমরা 2টা বিট হচ্ছে ALU অপের জন্য ব্যবহার করে থাকি। তো যদি আমরা 10 পাই সেক্ষেত্রে আমরা বুঝবো যেখানে আর টাইপ একটা ইনস্ট্রাকশন এসেছে, এবং আর টাইপ ইনস্ট্রাকশন আমার অ্যাডিশন, সাবট্রাকশন, এন্ড, অর এবং সেট অন লেস দেন এই জিনিসগুলো হতে পারে। আমাদের আর টাইপ ইনস্ট্রাকশনের একদম শেষের দিকে যে 6টা বিট আমার ফাংশনালিটির জন্য ছিল, দেখেন এখন সেই 6টা বিটে আমাদের কখন কোন অপারেশনের জন্য কি বিট বসবে সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং এগুলোর জন্য আমাদের রেসপেক্টিভ ALU এর কন্ট্রোল বিট কি কি আসবে সেগুলো আমার দেওয়া আছে। অ্যাডিশনের জন্য আগের মতোই সেম 0010, সাবট্রাকশনের জন্য 0110, আর এন্ডের জন্য সবগুলোই 0, অর এর জন্য হচ্ছে 0001, সেট অন লেস দেনের জন্য হচ্ছে 0111। তো এগুলো কিভাবে কাজ করে আমরা ফিগারটার ভিতরে দেখব। বিফোর দ্যাট আমরা এই যে ফরম্যাটের কথা বলছিলাম সেই ফরম্যাটটার সাথে আবার একটু পরিচিত হয়ে নিই, যদিও আমরা এটা আগে পড়েছিলাম। আর টাইপের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে কি হয়, সেই ফরম্যাটে হচ্ছে প্রথমে থাকে হচ্ছে আপনার অপকোড, এরপর থাকে হচ্ছে আরএস, এরপর আরটি, এরপর ফাইনালি থাকে হচ্ছে আমার এই যে আরডি ডেস্টিনেশন, এরপর থাকে শিফট অ্যামাউন্ট, এরপর ফাংশনালিটি, এই যে বলেছিলাম 6 বিটের যে ফাংশনালিটিটা থাকে। তো এখান থেকে আমাদের কোন পার্ট কি বোঝাচ্ছে সেটা কিন্তু সুন্দর মতো লেখা আছে, ঠিক আছে? যে আরডি হচ্ছে আমার ডেস্টিনেশনের জন্য বা হচ্ছে আমার কি করা হয় লোডের সময় আমরা ব্যবহার করে থাকি। এরপর আমার আরটি যেটা আছে এই আরটি ব্যবহার করা হয়ও কিন্তু হচ্ছে আপনার আর টাইপের জন্য। আরএসটা হচ্ছে আমার এমন একটা রেজিস্টার যেটা কিনা সবসময়ই আমার রিড হয়, ঠিক আছে? সেটা যেই টাইপের ইনস্ট্রাকশনই হোক না কেন, আরএস সবসময়ই রিড হয়। কিন্তু দেখা যায় যে আমার লোড স্টোরের সময় যেহেতু আমাদের 2টা রেজিস্টার লাগে, একটা রেজিস্টারে আমরা বেস অ্যাড্রেস রাখি, আরেকটা রেজিস্টারে হচ্ছে আমরা রাইট করি। সো দেখা যায় যে সেই মুহূর্তে হয়তো আমাদের আরটি থেকে রিড হয় না, তখন হচ্ছে আমরা আরটিতে রাইট করি। সো এই কারণে আরএস হচ্ছে অনলি রেজিস্টার যেটা সবসময় রিড হয়, আর আরটি এবং আরডি এই দুটো রেজিস্টার প্রয়োজন অনুসারে হচ্ছে আপনার রাইট মোডে থাকে, আবার আরটি কখনো কখনো রিড মোডেও থাকে। তো এখানে সুন্দর মতো আমাদের এই যে
32 বিটের ভিতরে যে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত কত থেকে কত বিট পর্যন্ত কি কাজের জন্য ইনভলভ থাকবে সেটা কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। এইটা যেহেতু আমরা জানি যে কোথায় কয়টা করে বিট লাগছে, সো এটা এই নাম্বারটা কিন্তু আমাদেরকে এক্সট্রা করে মনে রাখতে হচ্ছে না। আমরা জানি অলরেডি যে 6 বিট ব্যবহার করা হয় ফাংশনালিটির জন্য। সো অবশ্যই 0 থেকে 5 পর্যন্ত থাকবে। শিফট অ্যামাউন্টের জন্য ছিল 6 বিট। সো আমার এই কারণে সরি শিফট অ্যামাউন্টের জন্য ছিল আমার 5 বিট। সো এখানে হচ্ছে 6 থেকে 10। এরপর আরএস আরটি আরডি এগুলোর জন্য দেখেন আমাদের যতগুলো করে বিট ছিল সেগুলো কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, এবং আর টাইপের জন্য ছিল, সরি অপ কোডের জন্য ছিল 6 বিট। সো এখানেও হচ্ছে আমার 6টা বিট এভাবে করে মেনশন করা আছে। লোড স্টোরের ক্ষেত্রে কি ছিল, প্রথম 16টা বিট ছিল হচ্ছে আমার অ্যাড্রেস বা অফসেটের জন্য, সেটাই আছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বিট আছে হচ্ছে আমার আরটির জন্য, যেখানে আমরা হচ্ছে লোড করব। আরএসএও আছে আমার 5 বিট, যেখানে যেটাতে কিনা আমাদের বেজ রেজিস্টারটা থাকে। এবং ফাইনালি শুরুর দিকে 26 থেকে 31 পর্যন্ত মানে এমএসবির পার্টে আমার থাকবে হচ্ছে অপকোডটা। আর ব্রাঞ্চিং এর জন্য তো ব্রাঞ্চিং এবং লোড স্টোর এই দুইটাই যেহেতু আই টাইপের জন্য, সো ওদের কিন্তু ফরম্যাটটা দেখতে সেমই। আমাদের ব্রাঞ্চিং এর সময় থাকে কি আরএসআরটি দুইটা থেকেই আমরা রিড করি, আর হচ্ছে অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে বা অফসেটের যে ভ্যালুটা থাকে 16 বিটের, সেই পার্টটাকে হয়তো আমাদের সাইন এক্সটেনশনের জন্য আমরা ব্যবহার করি, যেখানে লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, সো এই ফরম্যাটটাকে আমরা একটু রিভিশন দেওয়ার পরে এখন আমরা হচ্ছে ডাটা পাথ কন্ট্রোল এই ফিগারটাতে চলে আসবো, এবং এই ফিগারে আমরা হচ্ছে সবকিছুকে একসাথে দেখতে পাচ্ছি, যেখানে আমার কন্ট্রোল ইউনিট সহ ইনভলভ। সো কন্ট্রোল ইউনিট সহ ইনভলভ হওয়ার পরে আমাদের এই সম্পূর্ণ ডাটা পাথের কাজটা কিভাবে হয় সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো। এখানে কিন্তু সব কিছু আছে, সব মানে সব, একদম কন্ট্রোল ইউনিট, তারপরে হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টারের সাথে যদি শুধু 4 যখন যোগ হয় সেই পার্টটা, শুধু তাই না, আমাদের ব্রাঞ্চিং এর সময় যে এক্সট্রা একটা এডিশন হয় সেই পার্ট সহ সবকিছুই আমাদের আছে। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে কাজগুলো হচ্ছে। প্রোগ্রাম কাউন্টার থেকে প্রথমে একটা অ্যাড্রেস আমার ইনপুট দেওয়া হলো ইনস্ট্রাকশন মেমোরিতে। ইনস্ট্রাকশন মেমোরিতে সেই অ্যাড্রেসটাকে ম্যাচ করার পরে আমরা একটা ইনস্ট্রাকশন ফেচ করলাম, যেটা 32 বিটের 0 থেকে 31 পর্যন্ত এখানে দেখানো আছে। এরপর সেই ইনস্ট্রাকশনটাকে আমরা যখন ডিকোড করব, তখন আমরা দেখব যে প্রথম যে 6 বিট আছে সেটাকে আমরা কন্ট্রোল ইউনিটের কাছে কাছে পাঠাচ্ছি, সো দ্যাট সে বুঝতে পারে যে আমরা এখন কি ধরনের ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করব। তো এই 6 বিট থেকে 2 বিট কিন্তু আমার কি করবে, এই যে এলইউ অপকোড হিসেবে আসবে, যেটা আমরা একটু আগে দেখলাম। এই যে এখানে দেখেছিলাম যে আমাদের অপকোড থেকে 6 বিট কোথায় যায়, এই এলইউ অপকোডে যায়। তো আমাদের এই যে 6 বিট যখন ইনপুট আকারে কন্ট্রোল ইউনিটে আসলো, কন্ট্রোল ইউনিটে আসার পরে সেখান থেকে 2 বিট কোথায় যাচ্ছে, এলইউ অপকোড হিসেবে আমার এলইউ কন্ট্রোলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমার 21 থেকে 25 পর্যন্ত রেজিস্টার 1 এর জন্য আমার যাচ্ছে। এরপর 16 থেকে 20 পর্যন্ত রেজিস্টার 2 এর জন্য যাচ্ছে। ঠিক আছে। তো আমরা যদি আর টাইপের জন্য চিন্তা করি, তাহলে অবশ্যই আমার এই একটা রেজিস্টার আরেকটা রেজিস্টার এরকম ভাবে দুইটা রেজিস্টার যাচ্ছে। যাওয়ার পরে আমাদের এরপরের কাজটা কি দেখেন, আমাদের এই দুইটা রেজিস্টার তো আমাদের রিড হবে, সো আমাদের এখানে রিড ডাটার জন্য এইদিকে চলে যাচ্ছে, এবং আমাদের এক্সট্রা যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর জন্য কিন্তু আমরা একটু পরে আলোচনা করছি। নর্মালি আর টাইপের জন্য আমাদের যেটা হয়, দুইটা রেজিস্টার থেকে রিড হয় এবং আরেকটা রেজিস্টারে হচ্ছে আপনার রাইট হয়। তো এখানে আমরা আহ, এখানে আমরা দেখার চেষ্টা করছি হচ্ছে যে একসাথে সবগুলোকে। তাহলে আমরা এখানে আবার একটু রিকল করি যে আর1 এবং আর2 যদি আমরা রিড করি, রিড করার পর আমরা তো এলইউতে পাঠাবো। আচ্ছা, ঠিক আছে। এলইউতে পাঠানোর জন্য সরাসরি আমরা আর1 এর ভ্যালুটাকে পাঠাতে পারছি, আর আর2 এর জন্য এখানে একটা মাল্টিপ্লেক্সার আছে, 0 অ্যাক্টিভ থাকলে আমরা আর2 এর ভ্যালুটাকে এলইউতে পাঠাচ্ছি। এখন এলইউতে যে কাজটা হবে সেই কাজটার জন্য কিন্তু আবার এই সাইড থেকে কিছু কাজ হয়েছে। কি আমরা দেখি, এই যে এলইউ অপ থেকে অপকোড থেকে 2 বিট আপনাকে পাঠানো হয়েছে এলইউ কন্ট্রোলে। এলইউ কন্ট্রোলে এটা আসার পরে এলইউ কন্ট্রোল কি করবে, আপনার হচ্ছে একটা 6 বিটের একটা ইনপুট দিবে হচ্ছে আপনার এই এলইউতে। কি ইনপুট দিবে, আমরা যদি একটু ব্যাকে গিয়ে দেখে আসি, যে এলইউ কন্ট্রোল থেকে দেখেন আপনার যেহেতু এখন আর টাইপের একটা ইনস্ট্রাকশন যদি আমরা ধরে নেই, তাহলে আমার এখানে এলইউ কন্ট্রোলে যদি যোগ করার কথা বলি, তাহলে 0010 এইরকম একটা 6 বিটের না, সরি 4 বিটের একটা ইনপুট সেখানে পাঠালো। পাঠানোর পর কিন্তু এলইউ বুঝতে পারলো যে আমাকে যোগ করতে বলা হয়েছে, সো সে যোগ করবে। যোগ করার পর আউটপুটে কিন্তু আমার এই দিক থেকে এসে আমার আরেকটা মাল্টিপ্লেক্সারে চলে যাচ্ছে। মাল্টিপ্লেক্সারে 0 সেট করা থাকলে আমার কি হবে, এই যে আউটপুটটা, এই আউটপুটটা এখান থেকে এসে দেখেন কোথায় যাচ্ছে, এখান থেকে এসে এই যে রাইট ডাটা এখানে আসছে। ঠিক আছে। সো রাইট ডাটার জন্য কিন্তু আমাদের আরেকটা রেজিস্টার কি করা আছে এখানে বলেন তো, এখানে আরেকটা রেজিস্টার 11 থেকে 15 যে 5 বিট একটা রেজিস্টার, সেই রেজিস্টারটাকে আমরা রাইট এনেবল করে রেখেছিলাম। সো এই রাইট ডাটাটা কিন্তু আমার সেই রেজিস্টারে হচ্ছে রাইট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আমার আর টাইপের জন্য।
আর টাইপের জন্য যদি আমরা এখানে একটা আলাদা ফিগার এর মধ্যে দিয়ে দেখি তাহলে আমাদের দেখতে আরো সুবিধা হবে। এখানে যে ফিগারটা দেখানো হচ্ছে ডাটা পাথ উইথ কন্ট্রোল, এটা হচ্ছে প্রত্যেকটার জন্য, ঠিক আছে? এই সম্পূর্ণ ডাটা পাথটাকে আমরা দেখব যে যখন যে পার্টগুলো অ্যাক্টিভ থাকছে না সেগুলোকে আমরা হয়তো একটু গ্রে কালার করে দিচ্ছি বা চাইলে আমরা সেগুলোকে নাও আঁকতে পারি। তো এই ফিগারটা থেকে আমি যখন দেখালাম, যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য এখানে ডেডিকেটেড যে ফিগারটা আছে সেই ফিগারটার দিকে কিন্তু তাকাতে পারি। তাহলে কি হবে দেখেন, এখানে কিন্তু আমার যে পার্টগুলো লাগছে না, যেমন আর টাইপে আমার কিন্তু কোনো ধরনের সাইন এক্সটেনশন থাকে না। সো এই পার্টটা কিন্তু একদমই কি করা, গ্রে করা। এরপর হচ্ছে আমার মাল্টিপ্লেক্সারেরও ওরকমভাবে ইউজ এখানে আমরা শুধু জিরোর জন্য করতে পারলেই হয়, সো সেটাই দেওয়া আছে। মাল্টিপ্লেক্সারে অন্য কোনো ইনপুট আসে নাই। আর ডাটা মেমোরিটা যেহেতু একেবারেই ইউজ হয় না, সো সেটাকেও কিন্তু আমরা গ্রে করে রেখেছি, এবং এই যে ব্রাঞ্চিং এর সময় যে ক্যালকুলেশনটা হয় সেটাকে গ্রে করে রেখেছি। এবং আর টাইপের জন্য যে ফরম্যাটটা সেটা কিন্তু সুন্দর মতো উপরে দেওয়া আছে, সো দ্যাট আপনি সহজেই বুঝতে পারেন যে কোনটাতে কি হচ্ছে। আমরা আবার যদি বলি 26 থেকে 31 আমার প্রথমে কোথায় যাচ্ছে, কন্ট্রোল ইউনিটে যাচ্ছে। সেখান থেকে 2 বিট আমার যাবে হচ্ছে এএলইউ অপ কোডের হিসেবে এএলইউ কন্ট্রোলে। এরপর আমার 21 থেকে 25 পর্যন্ত আরএস একটা রেজিস্টারের জন্য যাচ্ছে, 16 থেকে 20 আরেকটা রেজিস্টারের জন্য যাচ্ছে। এই দুইটা রেজিস্টার থেকে আমরা এরপর ডাটা রিড করে কোথায় পাঠাবো, এএলইউ তে পাঠাবো, এবং এখানে 0 ওই মুহূর্তে অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এরপর আমার এএলইউ কন্ট্রোল ইউনিটে হচ্ছে আপনার আপনার একটা 4 বিটের একটা ইনপুট হচ্ছে সে এলইউ তে দিবে, সো দ্যাট এলইউ বুঝতে পারে যে কি কাজ করতে বলা হয়েছে। যদি যোগ করতে বলা হয় তাহলে সে যোগ করবে। এই যে এখানে আমাদের সেই ফাংশনালিটিটা। আচ্ছা, এটা ইনপুট আকারে আসার পরে আমাদের যে আউটপুটটা আছে, আউটপুটটা দেখেন কোন দিক থেকে আসছে, এই মাল্টিপ্লেক্সারের ভিতরে গেল, তখন কিন্তু জিরোটা কিন্তু আপনার কি অ্যাক্টিভ, জিরো এখানে ব্ল্যাক করা, ওয়ান কিন্তু গ্রে করা আছে এই মোমেন্টে। আচ্ছা, এরপর আউটপুটটা আমাদের আসবে কোথায়, এই যে রাইট রেজিস্টারে, রাইট ডাটা হিসেবে। রাইট ডাটা হিসেবে আসার পরে রেজিস্টারে যেহেতু আমাদের রাইট রেজিস্টার নামক একটা রেজিস্টার এনেবল করা আছে, এই যে 11 থেকে 15 পর্যন্ত, এখানে কিন্তু একটা মাল্টিপ্লেক্সারও বসানো আছে যে আমরা রাইট রেজিস্টারের জন্য কোন রেজিস্টারটাকে নিব, 2 নাম্বার যে রেজিস্টারটা বা আরটি হিসেবে যে রেজিস্টার থাকে সেইটা, নাকি হচ্ছে আমার আরডি হিসেবে যেটা থাকে সেইটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 হচ্ছে আপনার অ্যাক্টিভ, তার মানে আরডি হিসেবে যে রেজিস্টারটা থাকে সেটা। এই রেজিস্টারটাতে এরপর আমরা হচ্ছে আমাদের যে ডাটাটা এসেছে সেটাকে রাইট করে দিব। ইন দ্য মিনটাইম এখানে আরেকটা কাজ হয়েছে কি বলতো, প্রোগ্রাম কাউন্টার থেকে কিন্তু হচ্ছে আপনার একটা অ্যাড্রেস গিয়েছে, সেটার সাথে 4 যোগ হয়ে আমরা দেখেন এখানেও দেখতে পাচ্ছি যে 4 যোগ হয়ে যোগফলটা মাল্টিপ্লেক্সারে 0 অ্যাক্টিভ থাকবে, এবং সরাসরি সেটা আবার কোথায় চলে আসবে, প্রোগ্রাম কাউন্টারে চলে আসবে। সো যখন আপনাকে আর টাইপ একটা ইনস্ট্রাকশনের জন্য আপনাকে এক্সামে আপনার হচ্ছে ডাটাপাথ আঁকতে বলা হবে, তখন কিন্তু আপনাকে এই ডাটাপাথটা আঁকতে হবে, এবং এই ডাটাপাথের ভিতরে যেই পার্টগুলো আপনার গ্রে কালার করা আছে সেই পার্টগুলো আপনি স্কিপ করে আঁকতে পারবেন। আচ্ছা, এরপর আমরা লোড ওয়ার্ডের জন্য আমরা সেম ভাবে সম্পূর্ণ ডাটাপাথটা আবার একটু দেখি। লোড ওয়ার্ডেও সেম কাজ কি হবে, প্রোগ্রাম কাউন্টার থেকে একটা অ্যাড্রেস আমার ইনস্ট্রাকশন মেমোরিতে ইনপুট দেওয়া হবে, এবং এইখান থেকে আরেকটা ইনপুট চলে যাবে হচ্ছে আমার কোথায়, এই অ্যাডারে। ইনস্ট্রাকশন মেমোরি থেকে ওই অ্যাড্রেসটাকে ম্যাচ করার পর যে ইনস্ট্রাকশনটা আমরা ফেচ করব 32 বিটে, সেটাকে এবার আমরা হচ্ছে ডিকোড করব। ডিকোড করে 26 থেকে 31 মানে আপনার অপকোডের পার্টটা চলে যাবে কন্ট্রোল ইউনিটে, সেখান থেকে 2 বিট আবার এএলইউ অফ হিসেবে চলে আসবে এএলইউ কন্ট্রোল ইউনিটে। আচ্ছা, এরপর 21 থেকে 25 পর্যন্ত আপনার প্রথম রেজিস্টারটা যেখানে কিনা আপনার বেস রেজিস্টার আছে সেই ভ্যালুটা আসবে। সেই ভ্যালুটা আসার সাথে এখন আপনার আরেকটা যেই কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার অফসেট ভ্যালু, ঠিক আছে? 16 বিটের যে অফসেট ভ্যালুটা আমাদের আছে, যেখানে আমাদের 16 বিটের যে অফসেট ভ্যালুটা আছে 0 থেকে 15 পর্যন্ত, এই অফসেট ভ্যালুটা কোথায় আসছে দেখেন, এই সাইন এক্সটেনশনের ভিতরে আসছে। সাইন এক্সটেনশনে 16 বিট আকারে এসে 32 বিট আকারে হয়ে গেল। এরপর মাল্টিপ্লেক্সারের ভিতরে ঢুকছে, মাল্টিপ্লেক্সারে তখন 1 অ্যাক্টিভ থাকবে, এবং এই ইনপুটটাকে নিয়ে হচ্ছে আমরা কোথায় পাঠাবো, এএলইউ তে পাঠাবো। এএলইউ তে পাঠানোর পরে এএলইউ তে যে রেজাল্টটা আপনার প্রডিউস হবে সেই রেজাল্টটা কোথায় যাচ্ছে দেখেন, একটা ডাটা মেমোরিতে যাচ্ছে, এবং এটা আমরা লোড ওয়ার্ডের জন্য দেখছি। সো ডাটা মেমোরিতে যাওয়ার পরে এখানে একটা অ্যাড্রেস ইনপুট আসবে, এই অ্যাড্রেস থেকে আমরা কি করব, একটা ডাটা রিড করব। রিড করার পরে এই যে আমার মাল্টিপ্লেক্সারে যাবে, মাল্টিপ্লেক্সারে ওই মুহূর্তে হচ্ছে 1 অ্যাক্টিভ আছে, কারণ কি আমরা এই ডাটা মেমোরি থেকে যে ডাটাটাকে পেয়েছি আমরা সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ওকে ফাইন, তারপর 1 অ্যাক্টিভ থাকার পরে এই ভ্যালুটা দেখেন আপনার কোন দিক থেকে ব্যাক আসছে,
এই যে এদিক থেকে এ এসে আপনার রাইট ডাটা হয়ে যাচ্ছে। এখন কোন রেজিস্টারে আপনি রাইট করবেন দেখেন, আপনার কিন্তু এখন বর্তমানে 16 থেকে 20 বিটের যে রেজিস্টারটা, কারণ আমাদের এখানে কিন্তু আরডি নাই, আমাদের হচ্ছে 16 থেকে 20 এর যে রেজিস্টার আরটি সেটা আছে। সো আমরা 16 থেকে 20 এর যে রেজিস্টার সেইটাকে আমরা এখন অ্যাক্টিভ করছি, এখানে 0 অ্যাক্টিভ থাকবে। সো আমরা আরটি এর ভিতরে কি করব, রেজিস্টারের যে ভ্যালু লোড করার কথা রেজিস্টারে, সেই ভ্যালুটাকে হচ্ছে রাইট করে দেব। সো এভাবে করে হচ্ছে আমাদের লোড ওয়ার্ডের যে রেজিস্টারে ভ্যালু লোড করা সেই কাজটা হচ্ছে কমপ্লিট হলো। আর এখান থেকে আপনার প্রোগ্রাম কাউন্টারের যে +4 করে আমরা এরপরে আবার সেম মাল্টিপ্লেক্সারে ওই মোমেন্টে 0 অ্যাক্টিভ থাকবে। এরপর এই আউটপুটটাকে আমরা আবার হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে পাঠাবো। সো আপনার যদি আই টাইপের জন্য এই ডাটা পাথটাকে আঁকতে বলা হয়, তাহলে তখন আমরা এই ফিগারটা আঁকবো, এবং এখানে গ্রে কালার করা আছে যে পার্টগুলো, সেই পার্টগুলোকে চাইলে আমরা স্কিপ করতে পারি। সো তো এইগুলো কিন্তু আপনাকে খাতায় প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না। ফাইনালি আমরা ব্রাঞ্চ ইকুয়ালিটি, ব্রাঞ্চিং নিয়ে যে ইনস্ট্রাকশন থাকে তার ভিতর থেকে ব্রাঞ্চ ইকুয়ালিটি চেক করার ইনস্ট্রাকশনের জন্য ডাটা পাথ দেখব, এবং এটা দেখার মাধ্যমে হচ্ছে আমাদের ডাটা পাথ শেষ হবে, ঠিক আছে? কারণ এরপর আমাদের আমরা পাইপলাইনিং শুরু করব। তো এইটা আমরা দেখি এখানে কি হচ্ছে। এখানে প্রোগ্রাম কাউন্টার থেকে একটা অ্যাড্রেস আমার ইনস্ট্রাকশন মেমোরিতে আসলো, সেই অ্যাড্রেস থেকে আমরা একটা ইনস্ট্রাকশন ফেচ করলাম, ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে 26 থেকে 31 কন্ট্রোল ইউনিটে পাঠাচ্ছি, এবং সেটা এলইউ অফ আকারে 2 বিট আমার যাচ্ছে এলইউ কন্ট্রোলে। আচ্ছা, এলইউ কন্ট্রোলে যাওয়ার পর বাকিগুলো দেখেন 21 থেকে 25 পর্যন্ত আমার একটা রেজিস্টারের জন্য যাচ্ছে, 16 থেকে 20 আরেকটা রেজিস্টারের জন্য যাচ্ছে। এই দুটার কারণ হচ্ছে এই দুটার ভ্যালু কোথায় পাঠাবো, আমরা এলইউতে পাঠাবো। যদি এলইউতে 0 পাই, মানে ইকুয়ালিটি যদি যেহেতু আমরা চেক করছি, সো আমরা 0 পাবো, মানে হচ্ছে ইকুয়াল হবে। আচ্ছা, তো এই দুটা রেজিস্টারের ভ্যালু আমরা পাঠাবো কোথায়, এলইউতে। এবং রিড ডাটা 2 এর এখানে কিন্তু একটা মাল্টিপ্লেক্সার থাকলেও এই মুহূর্তে কোনটা অ্যাক্টিভ থাকবে, আমার 0 অ্যাক্টিভ থাকবে, যেহেতু আমরা দুইটাই রেজিস্টারে ভ্যালু পাঠাচ্ছি। এরপর এলইউতে যদি দেখেন, যদি 0 হয়, আমরা কিন্তু এখন এই যে ফার্স্ট টাইম আমরা 0 এর সাথে পরিচিত হচ্ছি, এলইউতে যদি আমরা 0 পেয়ে যাই, তাহলে এটা কিন্তু অন্যদিকে যায়। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম রেজিস্টারে ব্যাক আসবে, এখন আমরা দেখব এই 0 ওয়্যারটা একটা অ্যান্ড গেটের সাথে কানেক্টেড, এবং এই অ্যান্ড গেটে আরেকটা ইনপুট আমার আছে, যে ইনপুটটা কোথা থেকে আসছে দেখেন, কন্ট্রোল ইউনিট থেকে আসছে। তো আমাদের ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্স বা ম্যাক্সিমাম ডিসিশন আমরা নেই যে সেই সবকিছু আমার কন্ট্রোল করে হচ্ছে কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? আমরা যদি একটু ব্যাকওয়ার্ডে যাই, এই যে দেখেন আমাদের মাল্টিপ্লেক্সারে 1 অ্যাক্টিভ ছিল কেন, কারণ মাল্টিপ্লেক্সার থেকে এই মাল্টিপ্লেক্সারে দেখে মেমোরি টু রেজিস্টার, এই যে কন্ট্রোল আমাদের ওয়্যারটা ছিল, সেই কন্ট্রোল ওয়্যারটাকে অ্যাক্টিভ করে রেখেছিল কে, কন্ট্রোল ইউনিট। এই কারণে আমাদের মাল্টিপ্লেক্সারের এখানে 1 ছিল। এগেইন আমরা যদি এখানে চিন্তা করি, এখানে দেখেন এখানে ছিল হচ্ছে আপনার এলইউ সোর্স, এলইউ সোর্সের যদি এই 0টা আমাদের ভ্যালুটা অ্যাক্টিভ থাকতো, তাহলে আমরা বুঝতাম যে হচ্ছে আমরা এই পার্সেন্ট ভ্যালুটাকে নিব। তো এভাবে করে প্রত্যেকটার যে কন্ট্রোল ওয়্যারগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সবগুলোকেই কন্ট্রোল করছিল কে, আমাদের কন্ট্রোল ইউনিট। বাট শুধুমাত্র এই ব্রাঞ্চিং এর সময় আমাদের এই মাল্টিপ্লেক্সারকে কন্ট্রোল করে হচ্ছে একটা এন্ড গেট, যেটা কিনা আপনার এলইউ থেকে একটা রেজাল্ট আসার পরে কাজ করে। কি আসে, 0। যদি 0 আসে, তার মানে এখানে আমাদের এসেছে 1। আর যদি এই যে ব্রাঞ্চিং এর ইনপুটটাও আসে, তার মানে তখনও আসে হচ্ছে 1। তো এই দুটা একসাথে যখন আপনার 1 আসে, তখন হচ্ছে আমাদের এন্ড গেট থেকে একটা আউটপুট জেনারেট হয়, এবং এই আউটপুটটা তখন আমরা মাল্টিপ্লেক্সারে পাঠাই, এবং সেই আউটপুটটা অবশ্যই কি, 1। আচ্ছা, এই 1 তো পাঠাচ্ছি, ইন দ্য মিন টাইম আমার তো আরো ফার্দার প্রসেসিং হওয়ার কথা, সেটা কোথা থেকে হচ্ছে আমরা দেখি। দুইটা রেজিস্টারের ভ্যালু তো আমরা ইকুয়ালিটি চেক করার জন্য পাঠালাম, এখন আমাদের L1 এর যে ভ্যালুটা আছে, সেই L1 এর ভ্যালুটা কিন্তু কোথা দিয়ে আসছে বলেন তো, এই সাইন এক্সটেনশনের ভিতর থেকে আসছে। তো আমাদের সাইন এক্সটেনশনের ভিতর থেকে 16 বিট একটা ভ্যালু 32 বিটে কনভার্ট হয়ে এখন কিন্তু সে আর এইদিকে যাচ্ছে না, কারণ এখানে কিন্তু আমি লোড ওয়ার্ড করছি না, আমাদের এখানে হচ্ছে ব্রাঞ্চ ইকুয়ালিটি চেক, আমরা অন্য একটা লেভেলে যাব, আমরা টার্গেট অ্যাড্রেস ক্যালকুলেশন করছি। সো এই দিক থেকে গিয়ে আপনার কোথায় যাবে, এই যে শিফটিং হওয়ার জন্য এখানে চলে আসবে, কারণ আমরা জানি 2 ঘর লেফট শিফট মানে হচ্ছে 4 দ্বারা গুণ করা। আমরা যদি এই ইনস্ট্রাকশনটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমি এখানে লিখছি যে বিই কিউ, ঠিক আছে, বিইকিউ, এরপরে হচ্ছে আমাদের ধরেন S1 এবং হচ্ছে S2, এই দুটাকে আমরা কম্পারিজন করছি, কম্পারিজন করার পরে আমাদের যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কোথায় যাব, L1 এ যাব। এই যে L1 এর জন্য কিন্তু আমার কি থাকে, একটা ইন্টিজার ভ্যালু আমরা পাই। তো ইন্টিজার ভ্যালু যদি 2 হয়, সেটার মানে কি ছিল, যে আমার এই যে ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা থেকে দুইটা ইনস্ট্রাকশন পরে হচ্ছে আমার L1।
এই কারণে L1টা যখন আমরা ক্যালকুলেট করি, কিভাবে ক্যালকুলেট করি দেখেন, আমাদের এই যে রাইট নাও যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশন থেকে দুইটা ইনস্ট্রাকশন পরে গেলে আমরা L1 এর ভ্যালুটাকে পাবো। সো এই কারণে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে L1 এর ভ্যালুটা যেহেতু 16 বিট অফসেট আকারে আসে, সেটাকে আমাদের এক্সটেন্ড করে নিতে হয়, ঠিক আছে? এক্সটেন্ড করার পরে আমরা এই যে 2কে কিন্তু আমরা এক্সটেন্ড করে নিলাম। এক্সটেন্ড করার পরে আমাদের এখানে যেহেতু বলা হয়েছে দুইটা ইনস্ট্রাকশনকে সে ক্রস করবে। সো একটা করে ইনস্ট্রাকশনের জন্য আমরা জানি কয়টা করে স্লট থাকে, 4টা করে স্লট থাকে। সো এই কারণে আমরা এক্সটেন্ড করার পরে এই যে 2কে আমরা 16 বিট থেকে 32 বিটে এক্সটেন্ড করার পরে যেহেতু একটা করে ইনস্ট্রাকশনের জন্য আমার 4টা করে ঘর লাগছিল, এরকম কয়টা ইনস্ট্রাকশন আমাকে পাস করতে হবে? 2টা। সো আমরা সাইন এক্সটেন্ডের পরে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুর সাথে আমরা কত গুণ করব? 4 কে গুণ করব। এখন 4 কে গুণ করতে পারি আমরা কিভাবে? 2 ঘর লেফট শিফট করে। সো এই কারণে আমাদের L1 এর ভ্যালুটা ফার্স্টে এই সাইন এক্সটেনশনের ভিতর দিয়ে 32 বিটের হলো। এরপরে যেহেতু তার সাথে আমরা আবার 4 গুণ করব, সো এই কারণে আমরা এখন করছি হচ্ছে 2 ঘর লেফট শিফটিং। লেফট শিফটিং এর পরে যে আউটপুটটা আসলো সেই আউটপুটের সাথে এখন আমরা যোগ করব কাকে? এই যে প্রোগ্রাম কাউন্টারের সাথে প্রোগ্রাম কাউন্টারের ভিতর যে ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসের সাথে 4 যোগ হয়ে যে আউটপুটটা জেনারেট হয়েছে সেই আউটপুটটার সাথে কিন্তু আমরা যোগ করব। আচ্ছা, কেন যোগ করব? কারণ আমাকে তো অবশ্যই নেক্সট ইনস্ট্রাকশনে যেতে হবে, তাই না? নেক্সট ইনস্ট্রাকশনে যাওয়ার জন্য আমরা জানি এমনিতেই প্রোগ্রাম কাউন্টার কন্টিনিউয়াসলি তার সাথে 4 যোগ করে থাকে। কিন্তু এখন আমরা অন্য আরো কোথাও যেতে যাচ্ছি, অন্য একটা টার্গেট অ্যাড্রেস আমরা ক্যালকুলেশন করছি। সো তার প্রোগ্রাম কাউন্টারের এই যে আউটপুটটা আছে এই আউটপুটের সাথে আমরা বর্তমানে যে ক্যালকুলেশনটা করলাম, যে আমার হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু ছিল সেটাকে সাইন এক্সটেন্ড করে তারপরে হচ্ছে 4 দ্বারা গুণ করে যে আউটপুটটা পেলাম, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলেই আমরা L1 এর যে টার্গেট অ্যাড্রেসটা আছে সেখানে যেতে পারবো। যোগ করার পর যোগফলটা আমার হচ্ছে যাবে কিনা সেটা ডিপেন্ড করছে কোনটার উপরে? এই এন্ড গেটটার উপরে। যেহেতু আমরা 0 পেয়েছি সো এখানে আমাদের 1 আছে ইনপুট আকারে, এবং ব্রাঞ্চিং থেকেও কন্ট্রোল ইউনিট একটা 1 পাঠাবে। এই দুইটা ইনপুট 1 1 হলে আমাদের মাল্টিপ্লেক্সারে তখন হচ্ছে এই 1টা অ্যাক্টিভ হবে। আর যদি তাদের বিয়োগফল সমান না হতো, ঠিক আছে, মানে 0 না হতো, তখন কিন্তু এই 0 ওয়্যারটা থেকে আমার ইনপুট কি আসতো? 0 আসতো। 0 আসলে কিন্তু তখন আমরা আর এটাকে কি করতাম না, এই টার্গেট অ্যাড্রেসটা হচ্ছে ক্যালকুলেশন করতাম না, তখন মাল্টিপ্লেক্সারেও আপনার 0 অ্যাক্টিভ থাকতো। তখন আমাদের অন্যরকম একটা ইনপুট হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে যেত। অন্যরকম বলতে কি, যে প্রোগ্রাম কাউন্টারের সাথে 4 যোগ করলে যে প্লেন একটা আউটপুট আমরা পাই সেটা। আর যখন আমরা দুইটা রেজিস্টারের ভ্যালু বিয়োগ করে 0 পাচ্ছি, তখন তো 0 কি করছে? 1 একটা ইনপুট পাঠাচ্ছে, তাই না? সো এভাবে করে আমার 1 এ যখন আমার মাল্টিপ্লেক্সারে 1 অ্যাক্টিভ থাকবে তখন মাল্টিপ্লেক্সার কি করবে? এই টার্গেট অ্যাড্রেসটাকে হচ্ছে কোথায় পাঠাবে? প্রোগ্রাম কাউন্টারে পাঠাবে। মানে টার্গেট অ্যাড্রেস বলতে কোনটা? যেখানে আমার যাওয়ার কথা ছিল L1 সেখানে। সো তখন আমাদের কি হবে? ওই L1 এর ইনস্ট্রাকশনটা আমরা ফেচ করব, যেহেতু L1 এর অ্যাড্রেসটাই প্রোগ্রাম কাউন্টারে পাঠানো হয়েছে। সেটাকেই ইনপুট আকারে দিবে হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরিতে। এরপর L1 এ যেই ইনস্ট্রাকশনগুলো আছে ওই লেভেলে সেইগুলো ফেচ হয়ে তারপর হচ্ছে আবার ফার্দার প্রসেসিং হবে। সো এভাবে করেই হচ্ছে আমার সম্পূর্ণ ডাটা পাথটা আমরা দেখা শেষ করলাম। প্রত্যেকটা টাইপের জন্য আমরা দেখেছি আর টাইপের জন্য, এরপর লোড স্টোরের জন্য এবং হচ্ছে ব্রাঞ্চিং এর জন্য। সো পরীক্ষায় আসলে এই যে আমরা ফাইনালি যে 3টা ফিগার আজকে দেখলাম এইটা প্লাস হচ্ছে আপনার লোডের জন্য এই ফিগারটা এবং আর টাইপের জন্য এই ফিগারটা, এই 3টা ফিগার হচ্ছে আপনাকে পরীক্ষায় ড্র করতে হবে, ঠিক আছে? সো